গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস নিশিপদ্ম। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। দুপুরবেলা ভূতু তাদের বাইরের ঘরে নতুন বই নিয়ে মনোযোগ সহকারে পড়তে বসেছে। পাশের ঘরে কমলা পাটু ও গাবুকে নিয়ে ঘুমোচ্ছে। লক্ষ্মী জেগে আছে। সবাই ঘুমিয়েছে দেখে লক্ষ্মী ধীরে ধীরে পা টিপে টিপে উঠে গিয়ে ভূতুর পাশে দাঁড়ায়। ভূতু তার দিকে ভ্রুক্ষেপ না করে আপন মনেই পড়ে চলেছে। মাঝে মাঝে নতুন বইগুলোর নতুন নতুন ছবি দেখছে। লক্ষ্মীও দেখছিল। হঠাৎ ছো মেরে ভূতুর সামনে থেকে একটা ভালো ছবির মলাট দেওয়া বই নিয়ে দৌড়ে ও ঘরে পালায়। ভূতও ছুটে যায় তার পিছু পিছু, বইটি লক্ষ্মীর হাত থেকে কেড়ে নেওয়ার জন্য। আগে লক্ষ্মী সুন্দর মলাটটা ছিঁড়ে ফেলে বইটা মেঝেতে ছুঁড়ে দেয়। ভূতু দেখে আঁতকে ওঠে। থপ করে লক্ষ্মীর চুলের মুঠি ধরে মারতে থাকে। মারের চেয়ে অনেক বেশি জোরে চিৎকার করে কাঁদতে থাকে লক্ষ্মী। কমলার ঘুম ভেঙে যায়। তিক্ত বিরক্ত হয়ে বলে, আহ, কি হচ্ছে কি? ভূতু ছেঁড়া বইটা তুলে নিয়ে কমলাকে দেখিয়ে বলে, আমার নতুন বইটা লক্ষ্মী ছিঁড়ে দিয়েছে দেখো। ঝংকার দিয়ে কমলা বলে, ভালো করে রাখলেই পারতে। আয় লক্ষ্মী, এখানে শো, ও ঘরে গেলে মেরে ফেলবো। ভূতু যা, বেড়ে যায় এখান থেকে। বলে ভূতুকে বকে ঘর থেকে বার করে পাশ ফিরে শয় কমলা। লক্ষ্মী তার পাশে এসে শুয়ে দুষ্টুমির দৃষ্টিতে ভুলসুল করে তাকিয়ে থাকে। ভূতু ধীরে ধীরে ঘরে আসে। বইটার অবস্থা দেখে তার কান্না পায়। তাক থেকে আঠার শিশিটা এনে ছেঁড়া মলাটটা জোড়া দিতে থাকে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পুষ্প তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। এমন সময় ভূতু এসে দাঁড়ালো পাশে। পুষ্প তখন সাজগোজ করতে খুব ব্যস্ত। শুধু হাসি মুখে একবার ভূতুর দিকে চেয়ে বলল, এসো ভূতুবাবু। বলে পাউডার মুখে বোলালো, কপালে কালো একটা টিপ পড়ল। ভূতু অবাক হয়ে তাকিয়ে দেখে। এর আগে পুষ্পকে এমন সাজগোজ করতে দেখেনি ভূতু, তাই তার অবাক লাগে। ঘরটাও এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভূতু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। হঠাৎ কিসের উপর তার দৃষ্টিটা থেমে যায়। দেখে একটা বড় প্লেটে অনেকগুলো বড় বড় সিঙ্গারা রয়েছে। ভূতু সেদিক থেকে মুখ ফিরিয়ে বলে, ওগুলো কি? পুষ্প বলে, ওগুলো ফুলকপির সিঙ্গারা। বলে পুষ্প দেখে ভূতু সেগুলোর দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাড়াতাড়ি পুষ্প বলে, ওগুলো বাসি, খেতে নেই। আমি তোমাকে কাল খুব ভালো সিঙ্গারা আনিয়ে দেব। আজকে দুটো সন্দেশ খাও। বলে পুষ্প ভূতুকে সন্দেশ এনে দেয়। ভূতু সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করে। পুষ্পর ঘরে কিছুদিন ধরে যাওয়া আসার জন্য ভূতুর এখন লজ্জা, সংকোচ, ভয় প্রায় কেটে এসেছে। পুষ্প কিন্তু একটু বিব্রত বোধ করে। সন্ধে হয়ে এসেছে। অনঙ্গবাবু হয়তো এক্ষুনি এসে পড়বেন। আশপাশের গলিতে বাড়িতে লোকজন ঢুকতে আরম্ভ করেছে। কোনো কোনো ঘর থেকে হারমোনিয়াম, তবলার আওয়াজও ভেসে আসছে। পুষ্প একটু চঞ্চল হয়ে পড়ে, কিন্তু যতটা সম্ভব চঞ্চলতা গোপন করার চেষ্টা করে বলে, ভূতুবাবু, তুমি এবার বাড়ি যাও। ভূতু যেন আকাশ থেকে পড়ে। কেন? পুষ্প আমতা আমতা করে বলে, না, আর রাত হয়ে এলো, পড়বে না? ভূতু পুষ্পর মনের কথা বুঝতে পারে না। তাচ্ছিল্যের সঙ্গে বলে, সে পড়ব এখন। পুষ্প গায়ে মাথায় হাত বুলিয়ে ভূতুকে বোঝানোর চেষ্টা করে। বলে, না বাবা, তুমি এখন যাও। অন্য লোকজন আসবে এখানে, তাদের সামনে তোমাকে থাকতে নেই। ভূতুর যেন এখানে যেমন খুশি আসার, যখন খুশি থাকার
একটা অধিকার আছে। সেইভাবে সে বলে, আমি থাকব, কি করবে তারা? পুষ্প ভুতুরে জেদে আরও চঞ্চল হয়ে ওঠে, যেন কাকুতি মিনতি করতে থাকে ভুতুর কাছে। বলে, কিছুই করবে না বাবা, তোমাকে কেউ কিছু করতে পারবে না। তুমি যাও, এমন করে না লক্ষ্মীটি, যাও বাবা। ভুতুর আশ্চর্য লাগে। সে এখান থেকে চলে যেতে চাইলে পুষ্প তাকে যেতে দেয় না, যতক্ষণ পারে আটকে রাখার চেষ্টা করে। সেই পুষ্প এখন তাকে তাড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে উঠেছে কেন? কে এমন লোক আসবে তার বাড়িতে, যার জন্য ভূতুকে এক্ষুনি চলে যেতে হবে? এসব নানা কথা ভেবে বলে, লোকেরা তোমার কি হয়, ভাই? না না, সে তুমি বুঝবে না বাবা। লক্ষ্মী সোনা আমার, এখন যাও। আমি কাল তোমার জন্য ভালো ভালো ফুলকপির সিঙাড়া, সন্দেশ, গজা আনিয়ে রাখব। এখন যাও বাবা। বলে পুষ্প একরকম জোর করেই ভূতুকে ঘর থেকে বার করে দেয়। ভূতু আর কিছু না বলে ধীরে ধীরে চলে যায়। পুষ্প তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার মাতৃহৃদয় কেমন যেন এক অব্যক্ত যন্ত্রণায় মুচড়ে ওঠে। কিন্তু এছাড়া উপায় কি তার? ভূত যদি তার এই জঘন্য জীবনযাত্রার কথা জানতে পারে, ঘৃণায় সে মুখ ফিরিয়ে নেবে। দুনিয়ার সকলের ঘৃণা সহ্য করতে পারবে পুষ্প, কিন্তু ভূত যদি তাকে ঘৃণা করে, তাহলে সেই লজ্জিত মুখ লুকোবার জায়গা ইহজগতে খুঁজে পাবে না পুষ্প। অবশ্য অন্যান্য বারবনিতাদের চেয়ে তার জীবনযাত্রার অনেক তফাৎ। একমাত্র অনঙ্গবাবুই তার এই পথের সাথী। অন্য কেউ তার ধারে কাছেও ঘেঁষতে সাহস করে না। পুষ্পর জীবন নেহাত বারবনিতার জীবন নয়। নেপাল বারুদ যে তাকে আরও অনেক নিচে নামাতে চেয়েছিলেন। তার হাত থেকে পুষ্পকে বাঁচিয়েছিলেন এই অনঙ্গ দত্ত। তাই অনঙ্গ দত্তর কাছে পুষ্প কৃতজ্ঞ। অনঙ্গ দত্তর সঙ্গে সম্পর্ক খাদ্য খাদকের মতন নয়। দিনের পর দিন পরস্পরের সাহচর্যে একটা মধুর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে ওদের মধ্যে। কিন্তু এসব কথা আজ আর কেউ বিশ্বাস করবে না। পতিতা পতিতাই, তার আর অন্য কোনো জাত নেই। জানলার গড়াত ধরে পুষ্প চুপ করে দাঁড়িয়ে। অনঙ্গবাবু এখনো আসেননি। অন্যান্য ঘরগুলি থেকে নাচ গান হৈহুল্লোড় ভেসে আসছে। পুষ্প উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে ভূতুদের বাড়ির দিকে। অনঙ্গ দত্তরাজ বালিগঞ্জের বাড়িতে ফিরতে সন্ধে পার হয়ে গেল। প্রায় 7:30টার সময় বাড়িতে ফিরলেন। সঙ্গে দুজন সহকর্মী বন্ধু, সুধাংশু আর বিনয়। বালিগঞ্জের একটি সুন্দর পরিবেশে অনঙ্গ দত্তর বাড়ি। ওরা এসে বাইরের ঘরে ঢুকলেন। এটা অনঙ্গর ড্রয়িং রুম। রুমটি আভিজাত্যের চিহ্নে ভরা। ক্লান্ত দেহে ঘরে ঢুকতেই অনঙ্গ বলেন, ওফ, ড্যাম টায়ার্ড, আজ কি ভোগান্তিটাই না হলো। বিনয় হাই তুলে বলে, যা বলেছ। অনঙ্গ, কাল তুমি যেন ওখানে ফোনটা করতে ভুলো না। অনঙ্গ বলেন, না না, বসো। বিনয় বলে, না ভাই, আমি চলি। অনঙ্গ বলেন, সে কি হে, এতদিন পর আমার বাড়িতে এলে, এসেই চলে যাবে? বিনয় বলে, হ্যাঁ ভাই, আমার একটু তাড়া আছে। সুধাংশু প্রশ্ন করে, কিসের তাড়া? বিনয় বলল, আমার জন্য একজন ওয়েট করে থাকবে। সুধাংশু বলে, সে কি হে, তোমার তো বউ নেই যে ওয়েট করে থাকবে, থাকো তো মেসে। বিনয় বলে, না ভাই, আমার একটা শাসালো পার্টি আসবে, আমি চলি, গুড নাইট। বলে বিনয় তাড়াতাড়ি চলে যায়। অনঙ্গ সুধাংশুকে বলেন, বস সুধাংশু। সুধাংশু সোফায় গায়ে এলিয়ে দিতে দিতে বলে, জ্যাঠমল আজকে হোলডেটা নষ্ট করলে। অনঙ্গ বলল, 3 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখলে।
সুধাংশু বলল, অথচ দেখো কোনো কাজ হলো না। কাজ হলো বই কি? কি কাজ? ও বেটা যে কতখানি তাদর সেটা বোঝা গেল। এই অভিজ্ঞতাটাই কাজ। অনঙ্গর এই কথা শুনে সুধাংশু হো হো করে হেসে ওঠে। তারপর হাসতে হাসতেই বলে, তোমার মিসেসকে চা খাওয়াতে বলো। নিশ্চয় নিশ্চয়ই। নিভা, নিভা বলে অনঙ্গ তার মিসেসকে ডাকতে থাকেন, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। অনঙ্গ আবার ডাকেন, নিভা, নিভা। ডাক শুনে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে একটি চাকর। থতমত খেয়ে বলে, আজ্ঞে সাহেব, মেম সাহেব তো নেই। অনঙ্গর হাসি মুখ গম্ভীর হয়ে যায়। বলেন, ও তা তুমি আমাদের জন্য চট করে 2 কাপ চা করে দাও। আচ্ছা বলে চাকরটি আবার খুব ব্যস্তভাবেই ভেতরে চলে যায়। অনঙ্গ বলে, সুধাংশু, তুমি একটু বসো ভাই। বলে নিজের শার্টটাই দেখিয়ে বলেন, আমি আমার মলারটা বদলে আসি। সুধাংশু হেসে বলে, এসো। বলে নিজের সিগারেটের প্যাকেট খুলে দেখে খালি। অনঙ্গ চলে যাচ্ছিলেন। সুধাংশু বলে, তুমি প্লিজ একটা সিগারেট দিয়ে যাও ভাই, মাই প্যাকেট ইজ এমটি। অনঙ্গ তার সিগারেটের প্যাকেট আর দেশলাই দিয়ে ভেতরে যান। অনঙ্গর শোবার ঘরটা দামি দামি আসবাবে সাজানো, কিন্তু বড্ড বেশি অগোছালো। আলনায় স্তূপীকৃত জামাকাপড়, মশারিটা ভালোভাবে তোলা হয়নি, ব্যাটনে একটা সায়া ব্লাউজ ঝুলছে। বিছানায় দামি বেড কভারটায় দামি সিল্কের শাড়ি খোলা অবস্থায় পড়ে রয়েছে। গডরেজের আলমারিতে চাবিটা লাগানোই রয়েছে। টেবিলে স্তূপীকৃত সিনেমা ও আমেরিকান ম্যাগাজিন, তার উপর 2টো চায়ের কাপ পড়ে রয়েছে। 2টো ডিশে আধ খাওয়া প্যাটিস, কারা যেন একটু আগেই চা খেয়ে গেছে। অনঙ্গ এসব দেখতে দেখতে তার মনে হয় এটা যেন জঞ্জালের আস্তাকুড়। নিজের মনে ধিক্কার দেন তার স্ত্রী নিভাকে, আর নিজের মনেই স্বগতোক্তি করেন, এই নতুন চাকর বেটাও কিছু দেখে না। বলে টেবিলে মানিব্যাগটা রেখে কোটটা খুলে চারিদিকে তাকিয়ে হ্যাঙ্গার খুঁজে পান না। আলনায় তো তিলার্ধ স্থান নেই। তাছাড়া পায়জামা কই? ধুতিও তো নজরে পড়ছে না। অনঙ্গ ডাকেন, বলরাম, বলরাম। কারো কোনো সাড়া নেই। অনঙ্গ বিরক্তি বোধ করেন। আবার ডাকেন, বলরাম, ওহে বলরাম। সাহেব আমাকে ডাকছেন? বলে চাকরটি এসে দাঁড়ায়। অনঙ্গ বলেন, ডাকলে সাড়া দাও না কেন হে বলরাম? চাকরটি বলে, আগে আমার নাম বলরাম নয়, বলহরি, আমায় হরি বলেই ডাকবেন। অনঙ্গ বলেন, সরি, আমি ভুল করে তোমার দাদাটিকে ডেকে ফেলেছি। তবে কি জানো হরি, তোমার দাদাটি কিন্তু লোক খারাপ ছিল না, চাষাবাদ করত, আর আমার মতন অমৃত টমৃত পান করত। বেশ মেজাজি মানুষ ছিল। কি বলো বলো, সরি, বলহরি সাহেব। হ্যাঁ, বলহরি। তো দেখো বলহরি, আমি এখন ট্রাউজারটা খুলবো, আমার পায়জামা টাজামা দাও, আর কোটটা। বলহরি অনঙ্গর হাত থেকে কোটটা নিয়ে পাশের ঘরে চলে যায় পায়জামা আনতে। অনঙ্গ রিস্ট ওয়াচটা খুলে রেখে টাইটা খুলতে থাকেন। এমন সময় বলহরি এসে বলে, সাহেব, পায়জামাটা শুকোয়নি, ভিজে রয়েছে। অনঙ্গ বলেন, ও তাহলে একটা ধুতিই দাও। ধুতি? আচ্ছা। বলে বলহরি আবার চলে যায়। অনঙ্গ জুতো মোজা খুলে চটিটা খুঁজে নিয়ে পায়ে দেন। বলহরি আবার খালি হাতে এসে বলে, সাহেব, ধুতেও পাচ্ছি না, চানের ঘরে একটা আকাচা পড়ে রয়েছে, ঝি কেচে যায়নি। বলে হরি আলনায় অগোছালো জামা কাপড়গুলো আরও অগোছালো করে খুঁজতে খুঁজতে বলে, এখানেও তো কোনো ধুতি পাচ্ছি না।
বিদ্রুপাত্মক হাসি হেসে অনঙ্গ বলেন, সে কি হে শ্রীহরি, তুমি না একদিন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় আনলিমিটেড নাম্বার অফ শাড়ি সাপ্লাই করেছিলে? আমার জন্য একটা ধুতিও জোটাতে পারছো না? আরে ছ্যা ছ্যা। অপরাধের মতো বলহরি বলে, বোধহয় লন্ড্রি থেকে আনা হয়নি। বেশ, আমাদের দুজনকে 2 কাপ চা দিয়ে তুমি তাহলে লন্ড্রিটা একবার ঘুরে এসো। বলে বাইরের ঘরে চলে যান অনঙ্গ। তার শার্টটাই দেখে সুধাংশু প্রশ্ন করে, এ কি মলাট বদলালে না? অনঙ্গ ধীরে ধীরে সোফায় বসতে বসতে ম্লান হেসে বলেন, মলাট কখন বদলায় জানো সুধাংশু? বইয়ের যখন নতুন নতুন এডিশন হয়, যে বইয়ের যত কাটতি, সে বইয়ের তত এডিশনে তত রকম মলাট। আমার বাড়িতে আমি নামক পুস্তকটির একেবারে কাটতি নেই, কাজেই এডিশনও হয় না, তাই মলাটও বদলায় না। কথাগুলো যেন অনঙ্গর বুক ভাঙা দীর্ঘশ্বাসের মতন বেরিয়ে আসে। মুখে তার ম্লান হাসি। সুধাংশু বুঝতে পারে না তার দুঃখ। কথাগুলো নেহাতি অনঙ্গর হিউমার বলে হাসতে থাকে। এমন সময় বলহরি এসে বলে, সাহেব, চা খাওয়ার একটু মুশকিল আছে। অনঙ্গ প্রশ্ন করেন, কেন? হরি বলে, দুধটা ছিঁড়ে গেছে। অন্যমনস্ক অনঙ্গ বলেন, ছিঁড়ে গেছে, সেলাই করে নে। আগে দুধ কি করে সেলাই করব, পচে গেছে যে। সুধাংশু এদের কথা শুনে হো হো করে হেসে ওঠে। অনঙ্গ তার অন্যমনস্কতার ভুল বুঝতে পারে। একটুখানি চুপ করে হরির মুখের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করেন, তোর মেম সাহেব কোথায় গেছেন? বলহরি জবাব দেয়, সেলুনে চুল বাঁধতে। বিস্ময়ে চোখ বিস্ফারিত করে সুধাংশু বলে, সেলুনে চুল বাঁধতে? অনঙ্গ বলেন, ইয়েস, আজকালকার মেয়েরা তো বাড়িতে খোপা বাঁধে না, সব ওই সেলুনে গিয়ে হেয়ারে ডু। তা হরি, তুমি না হয় আমাদের জন্য সামনের রেস্টুরেন্ট থেকে 2 কাপ চা নিয়ে এসো। সুধাংশু বাধা দিয়ে বলে, থাক থাক হরি, তুমি যাও, আমি বাড়িতে গিয়ে চা খাবো। অনঙ্গ বলেন, তা খাবে জানি, কিন্তু আমারও এখন 1 কাপ চায়ের একান্ত প্রয়োজন। সুধাংশু বলে, তুমিও চলো না আমার বাড়িতে, এ তো কাছেই। আমার স্ত্রী বাড়িতেই খোপা বাঁধে, এখন গেলেই যত্ন করে লুচি আলু চচ্চড়ি খাওয়াবে, চলো না। অনঙ্গ কিছু না বলে শুধু একটু ম্লান হাসি হাসেন। তারপর একটুখানি চুপ থেকে বলেন, সত্যি সুধাংশু, ইউ আর লাকি, তোমার স্ত্রী বাড়িতে খোপা বাঁধে, তোমার অপেক্ষায় আশা পথ চেয়ে বসে থাকে। তুমি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলে তোমায় যত্ন করে লুচি আলু চচ্চড়ি খাওয়াবে, কিন্তু আমার দেখো, নো হোম। আমার জন্য আমার বাসায় কেউ কখনো অপেক্ষা করে থাকে না। বলে অনঙ্গ তার বুক থেকে ঠেলে আসা দীর্ঘশ্বাসটাকে কোনো রকমে চেপে রেখে আবার ম্লান হাসি হাসেন। সুধাংশু বলে, দেখো ভাই অনঙ্গ, আমি বলবো এর জন্য তুমিই দায়ী। তুমি রাত কাটাবে অন্য জায়গায়, তোমার সতী সাথী স্ত্রী সহ্য করবে কেন? অনঙ্গ বলেন, সুধাংশু, মেয়েদের সতী সাথী হওয়াটা কোয়ালিফিকেশন। স্ত্রৈণ পুরুষকে মেয়েরা পছন্দ করে না। আমি স্ত্রৈণ নই বলে স্ত্রীকে অবহেলা করি না, কিন্তু তার এই অতি আধুনিকতা আমি স্ট্যান্ড করতে পারি না। এমন সময় টেলিফোনটা বেজে ওঠে। হরি এসে রিসিভার তুলে বলে, হ্যালো, আমি হরি। ও মেম সাহেব, হ্যাঁ হ্যাঁ, এসেছেন, ডেকে দেব? অনঙ্গ ও সুধাংশু উৎক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে হরির দিকে। হরি, আচ্ছা আচ্ছা বলে ফোনটা কেটে দিয়ে এগিয়ে এসে বলে, সাহেব, মেম সাহেব ফোন করছিলেন, বললেন উনি ওখান থেকে পার্টিতে চলে যাবেন, ফিরতে রাত হবে। বলে হরি ভেতরে চলে যায়। অনঙ্গ চুপ করে বসে থাকেন। সুধাংশু বলে, আমি তাহলে চলি ভাই।
অনঙ্গ উদাসভাবেই বলেন, যাবে? আচ্ছা এসো। সুধাংশু আবার অনুরোধ করে বলে, তুমিও চলো না আমার সঙ্গে। অনঙ্গ একটু চুপ করে থেকে বলেন, না ভাই, ধন্যবাদ। সুধাংশু চলে যায়। অনঙ্গ বসে বসে তার সংসারের কথা, অতি আধুনিক স্ত্রীর কথা চিন্তা করতে থাকেন। একটু পরে হরি এসে বলে, দোকান থেকে চা এনে দেব? অনঙ্গ বলেন, না থাক, তুই বরং লন্ড্রি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আয়। হরি যেতে গিয়ে আবার ফিরে এসে বলে, টাকা না দিলে আনবো কি করে? অনঙ্গ বলেন, ওই ঘরের টেবিলে মানিব্যাগে টাকা আছে, নিয়ে যা। হরি এ ঘরে এসে ব্যাগ থেকে কয়েকটা টাকা চুরি করে পকেটে পুরে একটা টাকা ও লন্ড্রির রসিদ নিয়ে ধুতি পাঞ্জাবি আনতে চলে যায়। বিরাট বাড়িতে একা চুপ করে বসে থাকেন অনঙ্গ দত্ত। সবকিছু শূন্য মনে হয়। অসহ্য লাগে তার এই জীবন যন্ত্রণা। উঠে পায়চারি করেন। স্ত্রী নিভার আচার ব্যবহার, তাচ্ছিল্য, জ্বালা ধরিয়ে দেয় অনঙ্গর মনে। ধীরে ধীরে আবার এসে সোফায় বসেন। অস্বস্তি বোধ করেন। আবার উঠে গিয়ে ফ্যানের স্পিডটা বাড়িয়ে দেন। ফিরে এসে আবার সোফায় বসেন। টেবিলে পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নেন। সেটা ধরাবার আগেই টেলিফোনে রিং হয়। অনঙ্গ উঠে গিয়ে রিসিভার তুলে বলেন, হ্যালো। না, নিভা দেবী নেই। হ্যাঁ। না না, পার্টিতে গেছেন। আমি আমি তার স্বামী। আজ্ঞে? না, কিসের পার্টি তা তো বলতে পারবো না। হ্যাঁ। না না, নমস্কার। বলে অনঙ্গ রিসিভারটা রেখে দিয়ে অত্যন্ত অন্যমনস্কতায় না ধরানো সিগারেটে দুটি টান দিয়ে দেখেন সেটা ধরানো হয়নি। ধীরে ধীরে আবার এসে সোফায় বসেন। টেবিল থেকে দেশলাইটা নিয়ে সিগারেটটা খুলে ধরাতে গিয়ে দেখেন দেশলাই একটিও কাঠি নেই। খালি দেশলাইয়ের বাক্সটা দুবার কপালে ঠুকে শূন্য হাসি হেসে সেটা ছুঁড়ে ফেলে দেন। অধরা সিগারেটটা মুখে চেপে মাথার উপরে ফ্যানটার দিকে তাকান। ফ্যানটা তাকে বিট্রে করেনি, যথাসাধ্য বনবন করে ঘুরে চলেছে। পুষ্প অনঙ্গর যাত্রাপথ চেয়ে জালনায় দাঁড়িয়ে আছে। ভাবছে আজ তার আসতে এত দেরি হচ্ছে কেন। হঠাৎ দেখে গলির ওপাশের বড় রাস্তাটায় অনঙ্গর রিকশা এসে থামল। পুষ্প তাড়াতাড়ি জানলা থেকে সরে গিয়ে আলনার সামনে দাঁড়িয়ে প্রসাধনটা আরেকবার ঠিক মতন সাজানো গোছানো ঠিক আছে কিনা দেখতে থাকে। অনঙ্গ তখন পানের দোকান থেকে সিগারেট নিচ্ছেন, কিন্তু কান দুটো তার সজাগ হয়ে আছে গৃহস্থ বাড়ির দরজায়। গৃহস্থ বাড়ির বউ মলি তখন বয়ফ্রেন্ড রমেনের সঙ্গে কথা বলছে। রমেন বলছে, আমার এভাবে তোমার এখানে ভয় করে। মলি প্রশ্ন করে, কেন? রমেন বলে, তোমার কর্তার কাছে যদি কোনোদিন ধরা পড়ে যাই। যা, এসো ভেতরে এসো বলে বটি দরজাটা পুরোপুরি খুলে দিয়ে দাঁড়ায়। রমেন বলে, উনি কোথায়? সিনেমায়, এসো বলে রমেনের একটা হাত ধরে টেনে আরো ভেতরে নিয়ে যায়। অনঙ্গ তাদের সব কথা শোনেন। শুধু আজই নয়, আরও শুনেছেন। ওদের দুজনের কথা অনেকেই জানে, শুধু ওর ব্ল্যাক মার্কেটিয়ার গৃহস্থ স্বামী ছাড়া। অনঙ্গ পুষ্পর ঘরের দিকে যেতে যেতে আরেকবার ওর বাড়ির দরজার পাশে লেখা গৃহস্থ বাড়ির ছোট বোর্ডটা ভালো করে দেখে এগিয়ে গিয়ে পুষ্পর দরজার পর্দা ঠেলে। পুষ্প বলে ডেকে ভেতরে ঢোকেন। পুষ্প একমুখ হেসে তার সামনে দাঁড়িয়ে বলে, এত দেরি যে? আমি সেই সন্ধ্যা থেকে ঘর বার করছি। আমার অপেক্ষায় থাকতে ভালো লাগে না তোমার? জানি না। জানো তো, বিরহ যত বেশি ভোগ করবে মিলন তত মধুর হবে।
বলে পুষ্পর সামনে খাবারের ঠোঙাটা তুলে ধরে বলেন, যাক, মোর অমিয়ার লাগি অমৃতে এনেছি, ধরো সখী, ধরো ধরো। পুষ্প খাবারের ঠোঙাটা হাতে নিয়ে বলে, বাহ, বেশ গরম, আপনি খাবেন তো? অনঙ্গ বলেন, মিষ্টি ফিষ্টি আমার ভালো লাগে না। বলে পুষ্পকে একটু কাছে টেনে তার চিবুক ধরে বলেন, তোমার এই মিষ্টি মুখটি দেখলেই প্রাণটি একেবারে ঠান্ডা। পুষ্প ভুতুর কথা ভেবে বলে, কালকে বেশ ভালো দেখে ফুলকপির সিঙাড়া সন্দেশ নিয়ে আসবেন তো? নিশ্চয় আনব, তুমি যা হুকুম করবে তাই আনব। বলতে বলতে অনঙ্গ বিছানায় গিয়ে আছোয়া হয়ে গা এলিয়ে দেন। পুষ্প খাবারের ঠোঙাটা রেখে আলমারি খুলে হুইস্কি, সোডা, গেলাস ইত্যাদি অনঙ্গর সামনে টেবিলটায় রাখতে রাখতে বলে, আপনার জন্য গরম গরম কাটলেট আনাই? না। না মানে? মানে অম্বল হবে। সে যাই হোক, খালি পেটে আমি আপনাকে ওসব গিলতে দেব না। কাটলেট না খান কি খাবেন বলুন? অনঙ্গ একটু চুপ করে থাকেন। তার মনে পড়ে আজকেরই সন্ধ্যের সুধাংশুর কথাগুলো। অফিস থেকে ফেরার আগে সুধাংশুর স্ত্রী সুধাংশুর জন্য অপেক্ষা করে থাকে। বাড়ি ফিরলে যত্নাত্তি করে তাকে লুচি আর আলু চচ্চড়ি করে খাওয়ায়। কত সুখী সুধাংশু, কত সুখের সংসার তার। আর অনঙ্গর অদৃষ্টে ঠিক তার উল্টো। সুখ শান্তির জায়গায় অশান্তিতে ভরে উঠেছে তার মন। ওতে আধুনিকা স্ত্রীর সংসার তার, হাঁপিয়ে উঠেছে অনঙ্গর জীবন। তাই তো তিনি ছুটে আসেন এইখানে। যে সুখ শান্তি থেকে তিনি বঞ্চিত, সেই সুখ শান্তি তিনি যেন খুঁজে পান পুষ্পর কাছে। পুষ্প জীবনে কারো কাছ থেকে ভালোবাসা পায়নি। অনঙ্গবাবুর ভালোবাসা যেন তাকে ধন্য করেছে। তাই অনঙ্গর সেবায় পুষ্প বিলিয়ে দিয়েছে নিজেকে। অনঙ্গ সুধাংশুর কথা ভেবে বলেন, একটা জিনিস খাওয়াতে পারো? পুষ্প সাগ্রহে প্রশ্ন করে, কি? বেশ গরম লুচি আর আলু চচ্চড়ি। পুষ্প অবাক হয়। যে লোক অম্বল হবার ভয়ে কাটলেট খেতে চাইছেন না, সেই লোক লুচি আলু চচ্চড়ি খেতে চাইছেন। তার উপর আজ পর্যন্ত তো কোনোদিন অনঙ্গবাবু খাওয়ার ব্যাপারে কোনো ফরমাইশ করেননি। এসব ভেবে অধিকতর বিস্মিত হয়ে এবং খুশি হয়ে বলেন, সে কি, আপনি খাবেন লুচি আলু চচ্চড়ি? আমি এক্ষুনি করে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব পুষ্প সযত্নে লুচি আলু চচ্চড়ি তৈরি করে খাওয়ালো অনঙ্গকে। অনঙ্গবাবু খুব তৃপ্তি করে খেলেন। বললেন, জানো পুষ্প, অনেক ভালো ভালো দামি দামি জিনিস খেয়েছি, খাই, কিন্তু আজকের তোমার হাতের এই লুচি আলু চচ্চড়ির স্বাদ যতদিন বেঁচে থাকব মুখে লেগে থাকবে। পুষ্প বলে, অত বাড়িয়ে বলবেন না, আমার অহংকার বেড়ে যাবে। সামান্য পাড়াগাঁয়ের মেয়ে আমি, তারপর চিরটা কাল আমার কেটেছে গরিবের ঘর সংসারে। ভালো খাবার করতে আর শিখলাম কোথায়? অনঙ্গ বলেন, যাক, আজ তাহলে উঠি। আসুন। বলে পুষ্প অনঙ্গবাবুর সঙ্গে উঠে দাঁড়ায়। হঠাৎ তার মনে পড়ে ভূত বাসি সিঙ্গারাগুলো খেতে গেছিল। তাকে পুষ্প কথা দিয়েছে কাল তার জন্য ভালো সিঙ্গারা আনিয়ে রাখবে। তাই অনঙ্গকে বলে, কাল একটু সকাল সকাল আসবেন আর খুব ভালো দেখে ফুলকপির সিঙ্গারা আনবেন। অনঙ্গ খুব খুশি হয়ে বলেন, ঠিক আছে, খুব ভালো সিঙ্গারা আনব, আর সন্ধে 6টার মধ্যে আসব। বলে অনঙ্গ গিয়ে রিকশাতে ওঠেন। পুষ্প তার যাওয়ার দিকে চেয়ে কপাটের পাট ধরে দাঁড়িয়ে থাকে। পরদিন বিকেল থেকে পুষ্প চঞ্চল হয়ে ওঠে। ভূতু তো এখনই এলো না। পুষ্প বারবার ভূতুদের বাড়ির দিকে তাকায়, কিন্তু ভূতুকে দেখতে পায় না। ভূতুর সৎ ভাই বোনেরা তো খেলছে, কিন্তু ভূতু? এদিকে অনঙ্গবাবুরও তো আসার সময় প্রায় হয়ে এলো। হো মা, এ কি, ঘড়িতে তো 6টাই বাজে। অনঙ্গবাবু এক্ষুনি এসে পড়বেন।
অথচ সাজগোজ তো দূরের কথা, মাথার চুলটা পর্যন্ত তো ভালো আঁচড়াতে পারেনি। ওদিকে অনঙ্গবাবু তখন গলির মুখটায় রিকশা থেকে নামছেন। আজ যেন একটু বেশি সেজেছেন অনঙ্গ দত্ত। রিকশা থেকে নেমে পানের দোকানের দিকে এগোতেই আর দুজনের খুব সাজগোজ নজরে পড়ল অনঙ্গর। তার দুজন হলো গৃহস্থ বাড়ির বউ আর তার বয়ফ্রেন্ড। দুজনে সেজেগুজে বেরিয়েছে। অনঙ্গবাবু তাদের কথার দিকে একটু উৎকর্ণ হতেই কয়েকটা কথা তার কানে ভেসে এলো। বউটি বলছে, তাড়াতাড়ি চলো, ও এক্ষুনি এসে পড়বে। ছোকরাটির কথা শুনে আজ তাকে একটু বেপরোয়াই মনে হলো। সে বলল, আসুক না, তোমার কর্তাকে আমি ভয় করি না। আমি যদি তার কাছে ধরা পড়ে যাই, আমিও তাকে পুলিশের কাছে ব্ল্যাক মার্কেটিংয়ের জন্য ধরিয়ে দেব। বউটি যেন তার কথাই খুশিই হল। মুখে কিছু বলল না বটে, কিন্তু মনে মনে যেন বলল, তোমার এই সাহস দেখে খুশি হলাম। পুরুষ মানুষের সাহস না থাকলে তাকে কাপুরুষ বলে। ওরা দুজনে হাসতে হাসতে হেলতে দুলতে চলে গেল অনঙ্গ সামনে দিয়ে। অনঙ্গ একবার পেছন ফিরে তাদের যাওয়ার দিকে তাকিয়ে একটুখানি হাসলেন। হাসতে হাসতে অন্যদিনের মতো আজও একবার সেই বাড়ির দরজায় লেখা গৃহস্থ বাড়ির বউটির দিকে তাকালেন। আরেকবার হাসলেন, তারপর এগিয়ে গেলেন পানের দোকানে। সিগারেট নিতে নিতে কাদের কথায় পেছন ফিরে দেখলেন গৃহস্থ বাড়ির কর্তা এবং তার একটি সঙ্গী কথা বলতে বলতে যাচ্ছে। সঙ্গীটি বলছে, কতই বেচলেন? গৃহস্থ বাড়ির কর্তা অর্থাৎ বিরিঞ্চিবাবু বললেন, 600। সঙ্গীটি পুনরায় প্রশ্ন করে, কত ব্ল্যাক, কত হোয়াইট? বিরিঞ্চিবাবু বলল, 50-50। সঙ্গী বলে, গুড। জানবে বলে বিরিঞ্চিবাবু এগিয়ে গিয়ে তার বাড়ির দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দিল একটি বাচ্চা চাকর। অনঙ্গ ওদের দিকে বক্রদৃষ্টিতে তাকাতে তাকাতে পুষ্পর ঘরে দরজায় গিয়ে কড়া নাড়েন। ব্যস্তভাবে দরজা খুলে দিল পুষ্প। অনঙ্গ একমুখ হেসে ঘরে ঢুকলেন, কিন্তু পুষ্প যেন গম্ভীর, কেমন যেন একটু চঞ্চল। অনঙ্গ লক্ষ্য করে বলেন, বুঝেছি, আমার আসতে দেরি হয়েছে বলে অভিমান হয়েছে বুঝি? বেশি তো দেরি হয়নি, মাত্র 5 মিনিট। অবশ্য প্রেমিক প্রেমিকার অপেক্ষামান সময় 5 মিনিট মানে 5 ঘন্টাও মনে হতে পারে। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। এ নাও, খুব ভালো সিঙ্গাড়া নিয়ে এসেছি। পুষ্প কিছু না বলে অনঙ্গর হাত থেকে সিঙ্গাড়ার ঠোঙাটা নিয়ে একবার দরজার পর্দা তুলে ভূতদের বাড়ির দিকে তাকায়। অনঙ্গ বসে বসে তার এই ভাবান্তর লক্ষ্য করেন, কিন্তু কিছুই বুঝতে পারেন না। পুষ্প তখন সিঙ্গাড়াটা রেখে জানলা দিয়ে অধীর আগ্রহে ভূতদের বাড়ির দিকে তাকিয়ে। অনঙ্গ ততক্ষণে বসেছেন। মুখ না ফিরিয়েই কথাকটি বলে পুষ্প তেমনি জানলা দিয়ে তাকিয়ে থাকে। কিন্তু যার জন্য তার এই চঞ্চলতা, তাকে দেখতে পায় না পুষ্প। অনঙ্গ বলেন, কি হলো, সিঙ্গাড়া খাও, ঠান্ডা হয়ে যাবে। পুষ্প অন্যমনস্ক ভাবে সেইখান থেকেই বলে, হোক। অনঙ্গ বলেন, কি ব্যাপার বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কথা মতো গরম গরম ফুলকপি সিঙ্গাড়া ভাজি আনলাম, আর তুমি মুখ গোমড়া করে রয়েছ। বলতে বলতে পুষ্পর কাছে এগিয়ে গিয়ে বলেন, বলি একটু হাসো, একবার হাসি মুখে যাও, ওই হাসিটুকুর জন্যই তো আসি। পুষ্প তেমনি পথের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার মুখ হাসি খুশিতে ভরে ওঠে। অনঙ্গ তার এই হাসির কারণ বুঝতে না পেয়ে বলেন, বাবা, এই তো হেসেছ, কি সুন্দর দেখাচ্ছে বলো তো। পুষ্প কিন্তু তার কথার ভ্রুক্ষেপ না করে হাসি মুখে এগিয়ে যায় দরজার দিকে। ওদিক থেকে ঝড়ের মতন ছুটে এসে ঘরে ঢোকে ভূতু। পুষ্প তাকে সস্নেহে জড়িয়ে ধরে বলে, তোর এত দেরি হলো যে? ভূতু বলে, নতুন মা আমাকে ধোপার বাড়ি পাঠিয়েছিল। ভূতু অনঙ্গবাবুকে লক্ষ্য করেনি, কিন্তু তাকে দেখে অনঙ্গবাবু বুঝলেন
পুষ্পর এতক্ষণকার ভাবান্তরের কারণ এই ছেলেটি। অনঙ্গবাবু ধীরে ধীরে এগিয়ে এসে ভূতুর মাথায় সস্নেহে হাত রেখে পুষ্পকে প্রশ্ন করেন, কে এই ছেলেটি? পুষ্প বলে, ওই সামনের বাড়ির ভাড়াটে মুখার্জিবাবুর ছেলে। বামুন বলে অনঙ্গবাবু ভূতুর চিবুক ধরে তার মুখটা তুলে ধরে বলে, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুলজাত। ভূত এসব কথার কিছুই অর্থ বুঝতে পারে না, শুধু অনঙ্গবাবুর মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। পুষ্প তাকে সিঙাড়া এনে দেয়। অনঙ্গ বলেন, তুমি এবার বাড়ি যাও খোকা। ভূত অনঙ্গকে কিছু না বলে জিজ্ঞাসু দৃষ্টিতে পুষ্পর দিকে যায়। পুষ্প বলে, হ্যাঁ বাবা, আজ যাও, কাল আবার এসো। ভূত সিঙাড়া খেতে খেতে বলে, কাল আবার এমনি সিঙাড়া দেবে? হ্যাঁ দেব, দাঁড়াও আরও কয়েকটা দিচ্ছি, খেতে খেতে যাও বলে আরও কয়েকটা সিঙাড়া এনে ভূতুর হাতে দেয়। ভূত সিঙাড়া খেতে খেতে চলে যায়। পাশের ঘরগুলো থেকে নাচ গান হৈহুল্লোড় ভেসে আসছে। পুষ্প তার নিত্য নৈমিত্তিক কাজে মন দেয়। অনঙ্গ হুইস্কির বোতল খোলার আগেই পুষ্প তাড়াতাড়ি তার সামনের টেবিলে খাবারের প্লেট, সোডা ইত্যাদি সাজিয়ে দেয়। অনঙ্গ হুইস্কিতে সোডা মিশিয়ে খেতে শুরু করেন। পুষ্প তার পাশে বসে কিছুক্ষণ পরে হঠাৎ একটা প্রশ্ন করে বসে, আচ্ছা অনঙ্গবাবু, আপনার ছেলেপুলে নেই? না। স্ত্রী? হ্যাঁ, সতী সাধী লক্ষ্মী আছে। তাহলে আপনি সতী সাধী স্ত্রীকে ফেলে এখানে আসেন কেন অনঙ্গবাবু? আপনি তো ভদ্রলোক। ফর্সা জামা কাপড় পরলে যদি ভদ্রলোক হওয়া যায় তাহলে নিশ্চয়ই আমি ভদ্রলোক। না মানে আপনি তো শিক্ষিত। পুষ্প, কয়েকটা বই পড়ে কয়েকটা পাশ করলে যদি তাকে শিক্ষিত বলা যায় তাহলে আমি শিক্ষিত, কারণ আমি এমএ পাশ করেছি। এত লেখাপড়া শিখে কেন যে আপনি? পুষ্পর কথা শেষ করতে না দিয়েই অনঙ্গবাবু পুষ্পর দিকে মুখ তুলে বলেন, কি জানো পুষ্প, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে অমানুষ হতে। তাই আমি তোমার কাছে অমানুষ হতে, অভদ্র হতে, অসভ্য হতে আসি। এক বোতল সোডা। পুষ্প আর কিছু না বলে আরেক বোতল সোডা এনে দেয়। ভূতু তখন তাদের বাড়িতে সৎ ভাই বোনদের সিঙাড়ার ভাগ দিয়ে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। কমলা লক্ষ্মীকে সিঙাড়া খেতে দেখে জিজ্ঞেস করে, সিঙাড়া কোথায় পেলি? লক্ষ্মী সিঙাড়া খেতে খেতে বলে, দাদা দিয়েছে। বিস্মিত হয়ে কমলা বলে, দাদা দিয়েছে? বলে এ ঘরে এসে দেখে ভূতু ও পাটু সিঙাড়া খাচ্ছে। কমলা ওদের কাছে এগিয়ে এসে ভূতুকে জিজ্ঞেস করে, সিঙাড়া কে দিল, কোথায় পেলি? ভূতু সিঙাড়া খেতে খেতে নির্বিকারে জবাব দেয়, পুষ্পর ঘরে। কমলা প্রশ্ন করে, পুষ্প? কে পুষ্প? ভূতু জানলা দিয়ে আঙুল বাড়িয়ে পুষ্পর ঘরের দিকে দেখিয়ে বলে, ওই যে ওই বাড়িতে থাকে। কমলা যেন আঁতকে ওঠে, বলে, পাঁজি ছেলে, তুমি ওখানে গেছিলে? খাবার আর জায়গা পেলে না? ছি 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 ছি। ভূত কিছু না বুঝে বোকার মতো প্রশ্ন করে, কেন, ওখানে কি? কমলা ওদের হাত থেকে সিঙাড়াগুলো কেড়ে নিয়ে ফেলে দিয়ে বলে, সে তোমার জানবার দরকার নেই, তুমি আর কোনোদিন ওদিকে মারাবে না, গেলে আর রক্ষে রাখবো না। লক্ষ্মী, তুই ভূতুর সঙ্গে থাকবি, দেখবি কখনো যেন ওদিকে না যায়। লক্ষ্মী ঘাড় নেড়ে সায় দেয়। ভূত এই নিষেধের কারণ কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে চেয়ে থাকে। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস নিশিপদ্ম এর ৩য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।